বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইরান, ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল বিরোধী ভয়াবহ উত্থান ঘটছে বলছে বাইডেন। জানিয়ে দিব আবারও ইসরায়েলে ফিলিস্তিনি যোদ্ধাদের রকেট হামলা। আরো জানিয়ে দিব রাফায় হামলার বিষয়ে যা বললেন নেতানিয়াহু। এবং আরো জানিয়ে দিব ইউরোপে আরো যেসব দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। এদিকে ফিলিস্তিনি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আরেকটি দেশ। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানকে কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে দিতে চায় না পশ্চিমারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটির একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইহুদিবাদ বিরোধী ভয়াবহ উত্থান ঘটছে বলছে বাইডেন। প্রেসিডেন্ট জো বাইডেন যাকে তিনি ইহুদি বিরোধী ভয়াবহ উত্থান বলে বর্ণনা করছেন, সে প্রসঙ্গ তুলে ধরে সেখানে তিনি তার ভাব গম্ভীর ভাষণে দুটি নিষ্ঠুর ঘটনাকে একসঙ্গে উপস্থাপন করেন। হেলিকপ্টার বার্ষিক স্মৃতি তর্পণ এবং গাজায় সংঘাতের সপ্তম মাস প্রবেশ। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হলোকপ্ট মেমোরিয়াল মিউজিয়ামের বার্ষিক স্মরণ দিবসে বাইডেন এসব কথা বলেন। বাইডেন বলেন, বিশ্ব এই ঘৃণ্য বহু মানুষের অন্তরের গভীর গ্রথিত রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল একদম বিধায়ক এবং নেতৃত্বে জার্মানি হত্যাকাণ্ড থেকে প্রাণের রক্ষা পাওয়ার কয়েকজন বৃদ্ধ লোকের সামনে ভাষণ দিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সামনে নেতৃত্বে জার্মানি পরিকল্পিতভাবে 60 লাখ ইহুদিকে নিশ্চিহ্ন করে দেওয়ার পদক্ষেপ নেয়। তাই মন্তব্য বাইডেন সেই ঘটনার সঙ্গে জঙ্গি ও ফিলিস্তিন গোষ্ঠী হামাসের বিস্ময়কর হামলার যোগসূত্র স্থাপন করেন। সেখানে 7 অক্টোবর 1200 ইসরায়েলি বেসামরিকের প্রাণ হারায়। এই আক্রমণের কারণে সেই সংঘাতের সূচনা হয়, তা আজ অবধি চলছে এবং এতে 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বাইডেন বলেন, অক্টোবরে এই হামলার পর আমরা যুক্তরাষ্ট্র এবং গোটা ইহুদি বিরোধী ভয়াবহ উত্থান দেখছি। এখন এই যে আমরা আছি 75 বছর পর নয়, 7.5 বছর পর, আর জনগণ ইতিমধ্যেই ভুলে যাচ্ছে যে এই সন্ত্রাসের সূচনা করেছিল হামাস। ইহুদি সম্প্রদায়কে অসুস্থ করে বাইডেন বলেন, আপনারা আছেন এবং থাকবেন। ইহুদি জনগণের সুরক্ষা, ইসরায়েলের নিরাপত্তা এবং স্বাধীন ইহুদি রাষ্ট্র হিসেবে এবং টিকে থাকার অধিকার সম্পর্কে আমরা প্রতিশ্রুতি লৌহদৃঢ়, এমনকি আমরা যখন দ্বিমত প্রকাশ করি তখনও। জুইশ কাউন্সিলিং ফর পাবলিক এয়ারফোর্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা এমি স্লিপটানিক বাইডেনের ভাষণে ভয়েসে প্রশংসা করেন এবং এক বিবৃতিতে তিনি বলেন, ইহুদিবাদ বিরোধিতা শুধু ইহুদিদের জন্য নয়, সবার জন্যই সমস্যা। আবারও ইসরায়েলের ফিলিস্তিনি যোদ্ধাদের রকেট হামলা। ইসরায়েলের অভ্যন্তরে 3 সেনা নিহতর 2 দিন ব্যবধানে আবারও একই ধরনের রকেট হামলা চালানো হয়েছে, তবে এবার কোনো হতাহতর খবর পাওয়া যায়নি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার 7 মে গভীর রাতে রাফা এলাকা থেকে দক্ষিণ ইসরায়েলে কারাম সালেম ক্রসিং এবং রেইমের বসতি লক্ষ্য করে প্রায় 18টি রকেট ছোড়া হয়। এ সময় সাইরেন বেজে উঠলে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। আরো বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে দ্বিতীয়বারের মতো হামলা হলো। হামলাকারী সেনা ফাঁড়ি এবং ট্রানবাহী যানের অবস্থান লক্ষ্য করে ছোড়া হয় রকেট। এতে ক্রসিং কার্যক্রম বন্ধ দীর্ঘায়িত হচ্ছে। এ ধরনের রকেট নিক্ষেপ গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। আইডিএফ বলছে, গাজায় বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের জন্য কারাম সামেল ক্রসিং পুনরায় চালু করে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতে চালু হচ্ছে। এর আগে রোববার 5 মে হঠাৎ গাজায় সীমান্তবর্তী ইসরায়েলের কারাম আবু সালেম একটি ফাঁড়িতে মুহুর্মুহু রকেট হামলা হয়। এতে ইসরায়েলি 3 সেনা নিহত এবং 11 জন আহত হয়েছেন। হামাস এ হামলার দায় স্বীকার করেছে। এই নিয়ে চলমান যুদ্ধে 266 জন ইসরায়েলি সেনা নিহত হলেন। আনাদুলু এজেন্সি জানায়, এসব হামলার সঙ্গে ফিলিস্তিন গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড জড়িত। তারা দক্ষিণ ইসরায়েলের জনবসতির দিকে অন্তত 30টি রকেট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে বলে দাবি করছে। এতে অনেক স্থানে আগুন লেগে যায়। ইসরায়েলের দাবি করে আসছে, রাফায় শরণার্থী শিবিরে আড়ালে হামাস ঘাঁটি লুকিয়ে আছে। এই অভিযোগ সেখানে প্রাথমিক স্থল অভিযান শুরু করে তারা। মঙ্গলবার 7 মে গাজায় লাইফলাইন খ্যাত রাফা সীমান্তে ক্রসিং দখলের পর সেখানে অ্যার্টিলারি সহ বিপুল ইসরায়েলি সেনা অবস্থান নিয়েছে। যে কোনো সময় বড় ধরনের অভিযানের উদ্দেশ্যে সেনাবাহিনীটি ঘনবসতির দিকে আগানোর আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী ইসরায়েলের ফাঁড়িতে হামাস হঠাৎ হামলা শুরু করছে। এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাফার হামলার যুক্তি বিশ্বাসযোগ্য হয়ে উঠছে। রাফায় হামলার বিষয়ে যা বললেন নেতানিয়াহু। গাজার লাইফলাইন খ্যাত রাফা সীমান্ত ক্রসিং দখলের পর সেখানে আর্টিলারি সহ বিপুল ইসরায়েলি সেনা অবস্থান নিয়েছে। যে কোনো সময় বড় ধরনের অভিযানের উদ্দেশ্যে সেনাবাহিনীটি ঘনবসতির দিকে এগোনোর আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে তীব্র সমালোচনার মুখে অভিযান নিয়ে কথা বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মঙ্গলবার 7 মে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আমি যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করে রাফার অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলাম। এর কয়েক ঘন্টার মধ্যে আমাদের সেনারা রাফা
রাফায় ক্রসিং এর ইসরায়েলি পতাকা উত্তোলন করে এবং হামাস পতাকা নামিয়ে দেয়। বর্তমান আমাদের লক্ষ্যে দুটি রয়েছে, জিম্মিদের ফিরিয়ে আনা এবং হামাসকে নির্মূল করে দেওয়া। আমরা ইতিমধ্যে প্রমাণ করছি জিম্মিদের ফিরিয়ে আনার ক্ষেত্রে হামাসের ওপর সামরিক চাপ অপরিহার্য। তিনি আরো বলেন, ইসরায়েল যেন রাফায় হামলা না চালায় তাই তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে হামাস, কিন্তু তাতে আর গা করেনি। যুদ্ধকালীন মন্ত্রিসভা জানিয়ে দিয়েছে যুদ্ধবিরতির প্রস্তাবগুলো ইসরায়েলের মৌলিক শর্ত থেকে অনেক দূরে, যা আমাদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তবুও কাউরিতে আমাদের প্রতিনিধি দলকে পাঠিয়েছি, কারণ আমরা ইসরায়েলের নিরাপত্তা এবং জিম্মিদের নিরাপদে ফিরিয়ে দিতে চাই। তবে এর জন্য আমরা যুদ্ধ বন্ধ করব না, কারণ হামাসকে পুনরায় গাজা শাসনের সুযোগ দেওয়া হবে না আবার সংগঠিত হয়ে ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালানোর। এর জন্য রাফায় এই অভিযান। এর মাধ্যমে হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করে দেওয়া হবে, গুড়িয়ে দেওয়া হবে সেখানকার 4টি সন্ত্রাসী ব্যাটালিয়নকেও। ইসরায়েলি সেনা নিহতের প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, সম্প্রতি হামাসের হামলায় আমাদের বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে। তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আমাদের সাহসী যোদ্ধাদের স্যালুট জানাই। তাদের বীরত্বপূর্ণ কাজের জন্য ইসরায়েলি নিরাপদে থাকতে পেরেছে। আমরা একত্রে যুদ্ধ করব এবং ঈশ্বরের অনুগ্রহে একক বিজয় হব। ইউরোপের আরো যেসব দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। মার্কিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পথ ধরে এবার ইউরোপে ছড়িয়ে পড়ছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবৃত্তি, ফিলিস্তিন স্বাধীনতার দাবিতে বিক্ষোভ করছে নেদারল্যান্ডস, জার্মানি, ফ্রান্স, সুইডেন, অস্ট্রিয়া, গ্রিক সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। পাশাপাশি ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যাবতীয় চুক্তি বাতিলের দাবি ও সামনে আনছেন তারা। বিক্ষোভ দমনে ইতিমধ্যে তৎপর হয়ে পড়েছে এসব দেশের সরকার। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শহরে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ ও গ্রেপ্তার তথ্য জানা গেছে। মঙ্গলবার নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে অবস্থিত ইউনিভার্সিটি অব আমস্টারডাম ক্যাম্পাসে অভিযান চালিয়ে 169 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ব্যাপক মাত্রায় লাঠি পিটার এবং প্রেস এবং টিয়ার গ্যাস ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক বার্তায় আমস্টারডাম পুলিশ জানিয়েছে, রাজধানী শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক স্থিতিশীলতা রক্ষার বাধ্য হয়ে কঠোর হতে হয়েছে পুলিশকে। গ্রেপ্তার 169 জনের মধ্যে 4 জন ছাড়া বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। এসব তথ্য জানিয়েছে পুলিশ। যে 4 জনকে আটক রাখা হয়েছে পুলিশের উপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়েছে হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। ইউনিভার্সিটি অব আমস্টারডাম পাশাপাশি নেদারল্যান্ডসের আরো 2 বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব আট্রেশট এবং ইউনিভার্সিটি অব ডেলফিও ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। এদিকে মঙ্গলবার সকালে জার্মানের পূর্বাঞ্চলের শহরে লিপজিগের প্রধান বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিপজিগের একটি লেকচার হল দখল করে 50 থেকে 60 জন শিক্ষার্থীরা একটি দল। দখলের পর তারা হলের সামনে ব্যানার টানান, সেখানে লেখা ছিল গণহত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় দখল। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আরেকটি দেশ। ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে উত্তর আফ্রিকার দেশ বাহামাস। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কিছু রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। শেষ রাষ্ট্র হিসেবে তারা এই তালিকায় যোগ দিল। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার এক বিবৃতিতে বাহামাসের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করছেন তারা এই বিষয়ে ক্যারিবিয়ান সম্প্রদায় ঐক্যমত যোগ দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, বাহামা 1973 সালে স্বনিয়ন্ত্রিত একটি আইনের মাধ্যমে একটি স্বাধীন জাতি হয়ে ওঠে। তারা বাহামা ফিলিস্তিনের জনগণের স্বনিয়ন্ত্রিত আইনি অধিকারকে সমর্থন করে। গত সপ্তাহে ত্রিনিদাদ এবং টোবাগো সরকার ঘোষণা করছে তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এদিকে মে মাসের শেষের দিকে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন। সূত্র আল জাজিরা। মূলত 2012 সালে ফিলিস্তিন জাতিসংঘের সাধারণ পরিষদে একটি পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে গৃহীত হয়েছে। তখন দেশটির জাতিসংঘের সংস্থাগুলোর অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, তবে কোনো ভোট দেওয়ার সক্ষমতা দেওয়া হয়নি। গত 18 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের অনুরোধে একটি প্রস্তাব ভেটো দেয়। 15 সদস্যের নিরাপত্তা পরিষদের ভোটে 12টি রাষ্ট্র পক্ষে ছিল, একমাত্র বিরোধী ছিল যুক্তরাষ্ট্র। আর যুক্তরাজ্য এবং সুইজারল্যান্ড ভোট দেওয়া থেকে বিরত ছিল। ইরানকে কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে দিতে চায় না পশ্চিমারা। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরানকে কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে দিতে চায় না পশ্চিমারা। এজন্য তারা দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক, সামরিক সহ বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জাল বসিয়ে রেখেছে। কিন্তু তেহরান এসব নিষেধাজ্ঞার মুহূর্তে ব্যর্থ করে দিয়েছে। ইরানকে নিশ্চিত করে রেখেছে তাদের বিজ্ঞানীরা। দেশটির ইসলামী বিপ্লব গার্ড বাহিনী এবং IRGC বিজ্ঞানীদের সাহায্যে অস্ত্রশিল্পের বিশাল এক বাজার তৈরি করে রেখেছে তেহরান। ইরানি বিজ্ঞানীদের কদর আরেক জায়গায়। বিদেশি অস্ত্রের কপি করে
অর্থাৎ রিজার্ভ ইঞ্জিনিয়ারিং করে মুহূর্তেই নতুন অস্ত্র তৈরি করতে পারেন তারা। এক্ষেত্রে ইরানি বিজ্ঞানীদের ধারের কাছেও নেই কোনো দেশ। রিজার্ভ ইঞ্জিনিয়ারিং এর জন্য তেহরানকে চরম ভয় পায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন সহ অন্যান্য পশ্চিমা দেশগুলো। গত বছর রিজার্ভ ইঞ্জিনিয়ারিং করে সাদিত 365 তৈরি করেছে ইরান। সাদিত ইরানের একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র। এই অস্ত্রটি মূলত যুক্তরাষ্ট্রের রিথিয়ন এবং লকহিড মার্টিনের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেম থেকে বিপরীত প্রকৌশলের মাধ্যমে তৈরি করা হয়েছে। প্রশ্ন হলো, মার্কিন অস্ত্র ইরান হাতে পেলে কি করবে? মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বন্ধু ইরানের হাতে এসব অস্ত্র তুলে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বিনিময়ে ইরান তাদের শক্তিশালী ড্রোন রাশিয়াকে দিয়েছে, যে ড্রোন দিয়ে ইউক্রেনকে ঘায়েল করতে সক্ষম হয়েছেন পুতিন। রিজার্ভ ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি করা ইরানের সাদিত 365 নামক ক্ষেপণাস্ত্রটি 8 কিলোমিটার পর্যন্ত দূরত্বের অবস্থানরত বিভিন্ন ধরনের ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম। এই গাইডকে ক্ষেপণাস্ত্র অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং ট্যাঙ্ক সুরক্ষা ব্যবস্থা বা একেএস ভেদ করতে সক্ষম। রিজার্ভ ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইরানের স্থানীয়ভাবে তৈরি করা সফল অস্ত্রের মধ্যে রয়েছে তুফান অ্যান্টি ট্যাঙ্ক গাইডের ক্ষেপণাস্ত্র। এটি যুক্তরাষ্ট্রের তৈরি BGM-71 টিউড বিলিট অ্যান্টি ট্যাঙ্ক গাইড ক্ষেপণাস্ত্র তৈরি করা থেকে হয়েছিল।